যে লোকের তারাই দিলেন ক্ষমতার থেকে, হ্যাঁ, সেই তো একজন প্রেসিডেন্ট নিয়োগ দিছিল যিনি এখনো আছেন। তাহলে যে চলে গেল, যাকে তারাই দিলেন, সে যাকে চুজ করছিল, সে কি ফেরেশতা চুজ করছিল না তার খাদ্যতর লোক? তাকে যখন সরাইতে গেল তখন বললেন, যারা দায়িত্বশীল লোক বলল সাংবিধানিক সংকট হবে, তখন তো এই ছাত্ররা মনে করছে এটা জুলাই বিরোধী চেতনা। সিম্পল। কারণ আপনি একটা অংশ তারাই, তার আরেকটা অংশকে তারাই দিলে সাংবিধানিক সংকট হবে বলতেছেন। এই বলাই কি হচ্ছে না হচ্ছে বড় কথা না, কিন্তু আমার ভিতরে তো দাগ কাটতেছে। তারপরে আসলো কি, ওই যে দলটা চলে গেল, বিতাড়িত করা হইল, তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তখনও কিন্তু আবার একটা কথা আসলো, তাদের দল নিষিদ্ধ করা, রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না, জনগণের। আরেকটা ভেক্টর, এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায়। সিম্পল। তারপরে যদি আসেন ফেব্রুয়ারি মাস থেকে যখন আপনি জুলাই সনদ এবং ঐক্যমত্য নিয়ে আলাপ করতেছেন, এখন পর্যন্ত আপনি এক জায়গায় আসতে পারেন নাই, এবং সেখানে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে আমরা জানি, সেগুলো সবই জুলাই চেতনা বিরোধী হয়ে যায়। তাহলে আপনি এই যে যারা জুলাই চেতনার পক্ষে আন্দোলন করলো, তারা তো নিশ্চয়ই চাইবে এই যে সকাল বিকেল এক এক রকমের কথা, সুতরাং তারা আইনি ভিত্তিতে আগে চাইবে, এবং এই চাওয়াটা যৌক্তিক। কারণ আমার আস্থা নাই, আস্থাটা নষ্ট করে ফেলছেন। এইবার আসেন, সংসদ হওয়ার পর আপনি বাস্তবায়ন করবেন বলছেন, কিভাবে? সেটার জন্য দরকার, উনি পিআর পদ্ধতির কথা বলছে, একটা আলোচনায় আছে, সনদের মধ্যে সেটা আছে। একমাত্র পিআর পদ্ধতি নির্বাচন যদি হয়, তাহলে কিন্তু ওই সনদ বাস্তবায়ন হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ক্ষমতা হবে না ওইটাকে বাস্তবায়ন না করা। পিআর পদ্ধতির আমি বলছি না হবে কি হবে না, সেটা আমি যাচ্ছি না, কিন্তু সেই বিতর্কে আমি যাচ্ছি না। সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত, রাষ্ট্রের যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে তারা, সেটা আপনার মত। আমি বলছি এটা হলো মত। কেন? তখন সেখানে এমন একটা সরকার হবে এবং একটা শক্ত বিরোধী দল হবে, এবং সরকার যে হবেন সে নিশ্চিত থাকেন 2/3 মেজরিটি পাবে না। আর 2/3 মেজরিটি যদি না পায়, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সে যদি ইন্টারেস্টেড নাও হয়, অন্য একটা পক্ষ যখন বলবে এটা বাস্তবায়ন করো, তাহলে তোমার সরকার থেকে আমি অনাস্থা আনবো, বাধ্য হবে। সুতরাং যদি আজকে জুলাই সনদ আইনি রূপ না দেয়, এই দেশ পিআর পদ্ধতির জন্য চাপ দিবে। কেন চাপ দিবে? কারণ ওইটা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এবং পিআর পদ্ধতি যদি আপনি পার্লামেন্টে যান, আমি আর চ্যালেঞ্জ করে দিচ্ছি বাংলাদেশে কোনো রাজনীতিকদেরকে, এটারে বাস্তবায়ন না কইরা, আইনের সংবিধানে সংযোজন না কইরা পারবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে জুলাই সনদের ভিতরেই আছে যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হবে, নিম্ন কক্ষে নয়। ওটা পরে আপনি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, সেটা তো আপনি নির্বাচন করে যাওয়ার পর। না, আমি আপনাকে না, আমি ওইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি না, আমি ফর্মুলা দিচ্ছি। এটা কি এমন না, আপনি এখন যদি আইনরূপ না দেন, আমি বলছি যে আইনরূপ দিলাম, এখন যদি এইটাকে জুলাই সনদের আইনি ভিত্তি না দেন, দিলাম আইনি ভিত্তি, হ্যাঁ, আমি একটু আলোচনা করেন। আইনি ভিত্তি দিলাম, দেওয়ার পরে এখন বাংলাদেশের সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এখন তো এক কক্ষ, তখন তো দ্বিকক্ষ হবে। আমি যখন দিলাম আইনি ভিত্তি, হ্যাঁ, দ্বিকক্ষ হলে এটা কি কাঠামোগত বড় ধরনের পরিবর্তন নয়? সে তো ভিন্ন কথা, সেটা আপনি সনদ নিয়ে অ্যাপ্রুভাল নিয়ে তখন তোমার নির্বাচন করতে পারবো না, তখন তো গণভোট লাগবে আপনাকে। না, আমি বলছি এটা একটু বুঝিয়ে দেবেন। বলছি এটার আইনি ভিত্তিটা হলো আপনি একটা সুন্দর গেজেট নোটিফিকেশন তৈরি করবেন, করলাম, গেজেট নোটিফিকেশন দিয়ে এইটা এখানে সংযোজন করতে হবে, এবং এইটার কোনো পরিবর্তন চলবে না, এটা অ্যাপ্রুভাল দিতে হবে, এবং এইটা এইভাবে রাখতে হবে। এইটুকু হলো চ্যালেঞ্জ, আর কোনো চ্যালেঞ্জ নাই। এখন আসেন, এখানে আরো কথা আছে, এটা নিয়ে আরো আলাপ হইতেছে যে যারা যারা স্বাক্ষর করবে, তারা যদি আপনি পিআর পদ্ধতি ছাড়া তো সব সংসদেও যাইতে পারবে না। পিআর পদ্ধতি যদি নির্বাচন না হয়, তাহলে তো সংসদেও তারা যাইতে পারবে না। আর পিআর পদ্ধতি সব প্রতিনিধি যাবে। আর পিআর পদ্ধতি ছাড়া হইলে একটা দল যদি সিঙ্গেল মেজরিটি নিয়ে যায়, 2/3 মেজরিটি নিয়েও যায়, কথার কথা বলছি, তারা কিন্তু অনেকেই নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ওইখানে গিয়ে বলবেন আমি তো অনেক কিছু নোট অফ ডিসেন্ট দিয়েই রাখছি, আমি কেন পাস করবো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমরা আমাদের রাজনীতিবিদগুলোকে চিনি, এবং রাজনীতিবিদরা অকপটে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই কথাটা যেহেতু আপনি নিজে শুনেন নাই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা কমন ডায়লগ, আপনি বলতেই পারবেন না, আপনাকে সত্যের উপরে থাকতে হবে। 53 বছর আপনার এটা চালাইছেন এইভাবে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তাহলে এখন যদি আজকে নির্বাচন ইনশাল না দিয়ে কালকে সরকার না দেয় কি করবেন? একটা কথার কথা বলছি, রাজনীতিতে শেষ কথা বলতে, এটা কি তামাশা নাকি? এটা কি সমিতি, ক্লাব? এটা রাষ্ট্র।
আপনি যা মন চায় তাই বলবেন, স্টেজে বলবেন একটা, ঘরে বলবেন একটা, বাইরে বলবেন একটা, হবে না। দেশ ওই জায়গায় আসতে হবে, দেশ এখন সেই জায়গায় নাই। আমি চ্যালেঞ্জ করে নিলাম, এই দেশ ওই আগের জায়গায় নাই। সেটা তো আপনার কাছে কি মনে হয় যেটা একটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার, দীর্ঘ কালচার করবার ব্যাপার? দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার যদি বলেন, বিএনপি বলতেছে কি 16 বছর আন্দোলন করছে না, করছে তো। তা দীর্ঘ আন্দোলন করার পর এখন আপনাকে চেঞ্জ হইতে হবে যাতে ওইরকম অবস্থা না হয়। পিয়ার পদ্ধতি ছাড়া স্বৈরাচার তৈরি হবে। পিয়ার পদ্ধতি হইলেই বাংলাদেশে আয়নাগর হবে না, আপনি লিখে রাখতে পারেন। এইটা আপনার মত? পিয়ার পদ্ধতি হলো একদম একটা অস্থির সরকার হবে, দুর্বল সরকার হবে। এই তো দুর্বল সরকার হবে তো। পৃথিবীর 70-78টা দেশে সব দেশই দুর্বল সরকার। কেন হয় জানেন? আপনি ঠিক থাকার জন্যে। আপনি যদি মনে করেন যে আমার পাহারা দেওয়ার লোক আছে, আমার 19-20 সরে যেতে হবে, ইউ আর টু বি কেয়ারফুল। আর আপনি যখন দুর্বল সরকার কে বলে? ভেক্টর। আপনি অসৎ বলেই চিন্তা করেন, আমি সৎ হইলে, এই যে বারবার একই কথা বলি, সৌদি আরবের বিধান কি জানেন? চুরি করলে হাত কেটে দেয়, তাই না? সৌদি আরবের লোকের হাত নাই না? নাই, হাত আছে। আর কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয়। সৌদি আরবের লোকের চোখ নাই কি আছে? তার মানে কি? আইন মানে। আপনি আইন মানবেন, নিয়ম মানবেন, সংবিধান মানবেন, নিয়ম কানুন মানবেন। আপনি নাজুক হওয়ার কি আছে? ভয়ের কি আছে? আপনি যদি আয়নাগর বানাইতে চান, আপনি যদি স্বৈরাচার হইতে চান, তাহলে তো আপনার সমস্যা। না, একটা কথা বলি, একেবারে যে পিয়ার পদ্ধতি যেখানে যাচ্ছেন সেটাতে সাধারণ মানুষের মতামত আছে কিনা আছে বুঝবেন। সাধারণ মানুষের কিছু সংবিধান লিখতে সাধারণ মানুষ লাগে না। আজকে যে সংবিধানের এই সনদ নিয়ে বইছে, সাধারণ লোক নিয়ে না 40-45টা লোক নিয়ে? না, তা তো বিভিন্ন রাজনৈতিক দল, সব রাজনৈতিক দল, সব রাজনৈতিক 18 কোটি লোক রিপ্রেজেন্ট করে। সিংহভক্ত করে, লায়ন পার্ট করে না, লায়ন পার্ট করে না। আওয়ামী লীগ নাই, ফর এক্সাম্পল। ওই তর্ক করলে আওয়ামী লীগ নাই, প্রতিনিধি আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো একটা ইয়ে বহন করে। আপনার কাছে আসবো আশাবুদ্দিন বগুল, আপনার কাছে একেবারে যাই। বিষয়টা হলো এরকম যে রাজ্জাকি ভাই কিন্তু একটা ইঙ্গিত করছে যে বিএনপির এখন পর্যন্ত রাষ্ট্রপতি নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই সনদ নিয়ে যে প্রশ্নগুলো, তাতে করে বিএনপির আচরণটা জুলাই চেতনার পক্ষে নয়। না না, আসলে উনি যে কথা বলছেন এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। কারণ বিএনপি সবসময় কিন্তু আইনিভাবে যাচ্ছে এবং সাংবিধানিকভাবে যাচ্ছে, কখনো কখনো সমঝোতা করছে, কিন্তু যে বিষয়গুলো সাংঘর্ষিক হয় সেগুলোতে বিএনপি কখনো এগ্রি করছে না এবং নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর উনি যে কথা বলছেন যে আসলে হচ্ছে কি, আমরা সবাই মানুষ, যারা বিশেষ করে যারা মানুষ, আমরা যদি আইন মানি, উনি যে কথাটা লাস্টে বললেন যে আইন মানবে না বা মানে না, যদি আমরা আইন মানি তাহলে কিন্তু আজকে এই অঘটনগুলো ঘটে না। আইন যদি আমরা মানি, আমরা যদি আমরা ইথিক্স ঠিক রাখি, প্রিন্সিপাল ঠিক রাখি, তাহলে কিন্তু আমরা যদি এগ্রি করি যে হ্যাঁ সংসদে আসার পর এগুলোকে পাশ করানো হবে। উনি বলছেন যে একটা সংঘর্ষতা আসলে হয়তো পাশ করানো হবে না বা করবে না, যখন অবিশ্বাসটা সৃষ্টি হয়েছে। না ভাই বলতে পারেন সৃষ্টি হতে পারে যে ওনার রাজনীতিবিদদের শেষ কথা বলে কিছু না, কিন্তু বিএনপি তো ওই ফ্যাসিস্টের কাতারে নাই। বিএনপি তো স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, এরশাদ এবং হাসিনার বিরোধী আন্দোলন, দুই ফ্যাসিস্টকে তাড়াইছে। বিএনপি তো সবসময় এই হাসিনার মতো ভূমিকা পালন করে দেশ চালায়নি। বিএনপি তো জনগণের প্রয়োজনীয় ক্ষমতা ছেড়ে দিয়েছে 96-এ। ভাইজান, আপনার সাথে একটু শরীক হই, যদি কিছু মনে না করেন। আমি একটু শেষ করি। মানে 96-এ যখন নাকি তথাগত সরকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আলোচনা হয়েছিল, তখন কিন্তু জনগণ আন্দোলন কিন্তু আবার দিয়ে দিয়েছে, যেটা জনগণ চেয়েছে। আওয়ামী লীগের মতো এত ফ্যাসিস্ট কখনো আচরণ করেনি বিএনপি কোনো কালে কোনো সময়। আমি এখানে বলতে চাই কথাটা যে বিএনপির একটা যে আদর্শে চলে, সেই আদর্শে বিএনপি আজকে আদৌ টিকে আছে কেন? কেন আওয়ামী লীগ টিকে থাকতে পারেনি? এখন এক ফ্যাসিস্ট চলে গেছে বলে আরেকজনকে আমি ফ্যাসিস্টের দোহাই দেবো, আমি নিজে ক্ষমতা আসার চিন্তা করব, সেটা তো হতে পারে না। আমার কথা হলো যে পিয়ার সিস্টেম যদি হয় তাহলে একটা জ্বলন্ত পার্লামেন্ট হবে, এটা সবাই জানে। পিয়ার সিস্টেমে যদি আমি যাই তাহলে আমার ভোট যদি আমার এলাকা আমি আমার এলাকায় যদি ভোট পাই বেশি, ধরেন ধারে শেষে ভোট পাইলো বেশি, কিন্তু দেখা গেল যে অন্য জায়গায় একটা বড় নেতা যদি ফেল করে, তাহলে দেখা গেল যে সিনিয়র নেতারা আগে পাবে এমপি, তারপর আমি পাবো, কারণ এটা আনুপাতিক হারে আমি পাবো না। তার মানে কি এক এলাকার এমপি আরেক এলাকায় আসছে, তার মানে জনগণের যে আস্থা, যে জায়গা আমি যাকে নির্বাচিত করলাম, সেটা জনগণ দেখতে পাবে না কোনোদিন। উনি যে কথা বলছেন যে আস্থার জায়গা যদি না থাকে, সংসদ নির্বাচনে না, উনি যেটা বলছেন যে আস্থার জায়গাটা নাই, বিশ্বাস করছেন রাজনীতিবিদকে, সেই জায়গায় তো বিএনপি না। বিএনপি কিন্তু মানুষ বিশ্বাস করছে, আর বিএনপির মতো আরো দল আছে তাদেরকে বিশ্বাস করে। আমি কিন্তু বলছি শুধু জুলাই সনদ দিয়ে বিএনপির উপর আস্থা করছে না সব রাজনৈতিক দল। না, সব রাজনৈতিক দল করবে না, কারণ রাজনৈতিক দল তো সেই সংখ্যাগরিষ্ঠতা তার না পাওয়ার সেই ইয়ে থাকবে যে আমি পিআর দিয়ে ভাগাভাগি করে যতটুকু পাই ততটুকু আমি খুশি হব। আমি তো একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো অধিকার রাখি না, সেই জন্য হয়তো তার ইচ্ছা, আচ্ছা আনুপাতিক দেখা যদি 30% পাই, 20% পাই, তাও তো সংসদে গেলাম, কিছু ভাগাভাগি কিছু পাইলাম। কিন্তু ওই যে জনগণ, তারা তো ভাগাভাগি পাইলো না,
তারা তো বসে রইলো এক একটা এলাকার বসে, তার প্রতিনিধিকে বুঝতে পারলো না। একটু বুঝে বলুন জনগণ কিভাবে বঞ্চিত হচ্ছে এখানে? কারণ জনগণ যে এলাকা থেকে বেশি ভোট পাইলো, আনুপাতিক হারে ওই পাস, ধরেন এক এলাকাতে দাঁড়িয়ে শেষ পাস করলো বা এই প্রতীক পাস করলো, কিন্তু এমপি তো আর ও এলাকাতে হবে না, টোটাল আনুপাতিক হারে এমপি ভাগ হবে, যে কয়টা এমপি হবে, তো সেটা তো দল ভাগ করে নেবে কোথায় কোথায় দেওয়া যায়। কারণ এর আগেও তো করছে বিএনপিটা না, এর আগে করে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথেকে ইয়ে ছিল না, ওইটা ছিল, এটা হলো যার যার মওদুদ আহমেদ কোথেকে এমপি ছিল, এটা কনস্টিটিউশন অনুসারে আমি তো এক এলাকা থেকে গিয়ে আরেক এলাকায় দাঁড়াতে পারি। মওদুদ আহমেদ বাড়ি নোয়াখালী, এটা হলো বগুড়া থেকে আমি বাংলাদেশের নাগরিক হয়ে যে কোনো এলাকাতে দাঁড়াতে পারি, এটা হলো এক কথা। কিন্তু কিন্তু ওই যে এলাকায় দাঁড়াবো, মওদুদ আহমেদ কি পপুলার হিসেবে ওটা ভোট কি মওদুদ আহমেদকে দিছিল নাকি? না না, যে এলাকা আমি নির্বাচন করব সে এলাকা আমাকে ভোট দিবে জনগণ, আমাকে ওই এলাকার মনোনীত প্রার্থী হিসাবে এবং সেখানকে এমপি হিসাবে আমাকে ওখানকার সার্ভিস দেওয়ার জন্য। তার মানে বিএনপি আপনাকে পাঠিয়েছে আপনার বাড়ি নোয়াখালীতে, আপনি মওদুদ আহমদ আপনাকে পাঠিয়েছে বগুড়ায়, বগুড়া ধানের শীষে যদি আপনি আমি যে কেউ যাই সেখানে পাশ করব, এই জন্য মওদুদ আহমেদ ওখান থেকে পাশ করে আসছে। বগুড়ার লোকজন মওদুদ আহমেদকে ভোট দেয় নাই। এই জিনিসগুলো শিরিন শারমিনকে ভোট রংপুরের পীরগঞ্জের লোকজন দেয় নাই, নৌকা মার্কায় ভোট। শিরিন শারমিন নিজের যোগ্যতা ওখানে মেম্বার নির্বাচন করার যোগ্যতাও রাখে না। তার মানে আপনারা যে যুক্তিটা দিচ্ছেন ওই যুক্তিটা আসলে চলতেছে না। না, আমার যদি কোন জায়গায় প্রযোজ্য আমি বলি, যে জায়গা আমাকে দিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব, ফিরোজপুর হোক, নরসিংদী হোক, বগুড়া হোক, যে কেন ওই জায়গার ওই কনস্টিটিউশনে তো আমি তো ওই কনস্টিটিউশনের বাইরে না, আমি তো ওই কনস্টিটিউশন জনগণ আমাকে ভোট দিয়েছে, আমার মার্কাই দিয়েছে, ভালো কথা, কিন্তু আমি তো ওই কনস্টিটিউশনের দায়িত্বে। আপনি যদি মনে করেন যে আমি এক্সপ্লেন করেছি স্যার, দেওয়া হলো একটা আসনে, এই জায়গাটা তেমন একটু ভুল আছে বকুল ভাই, একটু ভুল আছে। কারণ হচ্ছে আসলে তো মানে যেটা আসলে আপনারা তো কথা বলছেন মনে হয় এই জায়গাটা তেমন, আমার কাছে মনে হয় আমিও ভুল হতে পারি, যে আসলে সংসদীয় এলাকায় এমপি সাহেবের সাংবিধানিক কোনো কাজ আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? কিরকম সাংবিধানিক তার অনেক উন্নয়ন করবে? না না, এই এলাকার উন্নয়নে যে কাজগুলো হয়, যে ধরেন যতগুলো রাস্তাঘাট বলেন, এগুলো এমপি সাহেবের কোনো এখতিয়ার নাই এখানে করবে? এমপি সাহেবের এখতিয়ার নাই কেন? এমপি সাহেবের কাছে অবশ্যই একটা প্রপোজাল আছে, জনগণের কাছে প্রপোজাল আছে। কেন জনগণ তারপরে এমপি সাহেব বাস্তবায়ন করে? আমাদের দেশের কালচারটা এরকম হয়ে গেছে যে জনগণ কালচার বলতে পারেন, কিন্তু আইনগত ভিত্তিতে এটা সম্ভব না। আইনগত একটু বিষয়গুলো শুনবো এর কাছ থেকে, অ্যাডভোকেট আবু রাজ্জাক। কি পরিষ্কার আপনি যেটা বলছেন সেটা তো অলিখিত পিআর সিস্টেম চলতেছি বহুদিন ধরে, যে রংপুরের লোকরে ধানমন্ডিতে পাশ করানো, ধানমন্ডিটা নোয়াখালীতে পাশ করানো, মানে মার্কাই ভোট দেয়, পপুলারিটির প্রশ্ন নাই। ওই যেটা বললেন না, পপুলারিটির প্রশ্ন নাই তা না, পপুলার দলকে ভোট দেয় না, ব্যক্তি প্রার্থী হিসেবে একটা ভালো কাজ দেয়, কাজ দেয় সেটা ভিন্ন। এই আপনি বললেন যে রংপুরের লোকের যখন আমি ঢাকাতে পাশ করাচ্ছি, তখন তাকে যেহেতু দলীয় নমিনেশন, ওই দলেই ভোট দেয়, যে উনি আমাদের দলের প্রার্থী। এইবার আসেন, আপনি বলছেন যে আমার লোকটাকে ভোট দিলাম নাকি? আপনি তো পিআর সিস্টেমে ভোটই দিবেন দলকে, এবং দলের তালিকা আগেই দিবে নির্বাচন কমিশনে। তাতে যদি আপনি 200 সিট পান, 300 লোকের তালিকা দিচ্ছেন, প্রথম 200 নিয়ে যাবে। এবং এমপি সার্বজনীন, মানে গোটা দেশের জন্য, কোনো এলাকার জন্য না, তার কাজ আইন প্রণয়ন করা। একটা আইন যখন প্রণয়ন করে, সে আমি মধুবাগ, মিরবাগের বা ধানমন্ডির এমপি, আমার আইনটা ধানমন্ডির জন্য না, টোটাল দেশের জন্য। আর এমপির কাজ 53 বছর ভায়োলেট করছে এমপিরা সংসদের সংবিধানের বিধান। তারা কি করছে? ওই জায়গায় কাজ হইতেছে, ডাক দে কন্ট্রাক্টর রে, ডাক দে ইঞ্জিনিয়ার রে, বিল পাস হয় না, এটা তার কাজ না, এটা রাস্তার লোক। এমপি হিসাবে যে কাজটা করছে, এটা রাস্তার লোকের মতো কাজ করছে। ওই কাজ দেখবে পৌরসভা, ওই কাজ দেখবে মেয়র, ওই কাজ দেখবে উপজেলা চেয়ারম্যান, ওই কাজ দেখবে ইউনিয়ন চেয়ারম্যান, লোকাল গভর্নমেন্টের অংশ। এমপির কাজ প্রধানমন্ত্রী নির্বাচন করা, এমপির কাজ স্পিকার নির্বাচন করা, এমপির কাজ প্রেসিডেন্ট মনোনয়ন দেওয়া, এমপির কাজ সাব কমিটি বানায়, ওভারঅল সবকিছু সুপারভাইজিং করে। এমপির কাজ ওগুলো না। 53 বছর যাবত এমপি সাহেবরা আমার অমুকের ভর্তি করাতে, স্কুলে ভর্তি করাইতে হবে, কলেজে ভর্তি করতে হবে, এটা অ্যাবসলিউটলি রং। অবৈধ প্রভাব খাটাইছে, সংবিধানের ভায়োলেশন করছে। সমস্ত এমপির নামে কনস্টিটিউশন ভায়োলেশনে মামলা হয়, কিন্তু উনি এটা স্বীকার করছে। এটা আমাদের ট্রেডিশন, এই তামাশা নয়, ট্রেডিশন চলবে না। এই ট্রেডিশন থেকে বেরোয় আসতে হবে। যদি আপনার কারো উন্নয়নের কাজ করতে হয় এবং সেখান থেকে টাকা মারতে হয়, জাস্ট গো ফর উপজেলা চেয়ারম্যান, এমপি, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, তারপরে মেয়র হন, ডেভেলপমেন্ট ওয়ার্কের কাজ করেন। এমপি অনেক ডিগনিফাইড পোস্ট। আমার মতো কোট পইরা মার্সিডিজ গাড়িতে নামলি আপনি ভাঙ্গারির ব্যবসায়ী এমপি হবেন, ওই দিন চলে গেছে। আস্থাটা উঠে গেছে রাজনীতিবিদদের উপরে আসলে উঠে গেছে। তার কারণ আছে, আবার অনেকেই আশা রাখে যে সেই আস্থা আবার ফিরে আসবে রাজনীতিবিদদের কার্যকলাপের মাধ্যমে। আজকে আমরা বসছি, আলোচনা করছি, হয়তো কথা বলছি,
বেটার পলিটিক্স জন্য, বেটার ডেমোক্রেসির জন্য, তাই না? তো এখানে রাজনীতি শেষ বলে কোনো কথা নাই, যে কথাটা আছে এই কথাটা আমি মানি না কখনো। কারণ শেষ বলে কথা নাই তখন যখনই রাজনীতিবিদরা মিথ্যা আশ্রয় নেয়। প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন থাকতে হবে। সেই ডেফিনেশনে আমরা যদি থাকি তাহলে আমি বারবার রূপ চেঞ্জ করতে পারি না। এখন মনে করেন আস্থাটা তৈরি করার জায়গাটা প্রত্যেকটা এক একটা মানুষের এক এক অ্যাঙ্গেলে এক একভাবে চলে। আমি আমার আস্থা তৈরি করেছি কিভাবে, বা অন্য একজন লোক কিভাবে আস্থা তৈরি করেছে। মানে একটা মানুষ যদি মনে করেন তার অ্যাঙ্গেল থেকে সে যদি খারাপ কাজ করে আস্থা সৃষ্টি করতে চায়, সেটা যেমন সম্ভব না। আবার একটা মানুষ যেমন আছে যে সে দেখা যায় তার অনেস্টি দিয়ে, তার কার্যকলাপ দিয়ে তার সে আস্থা সৃষ্টি করেছে, সেটাও কিন্তু যে পারেনি তার জন্য তার দ্বারা সম্ভব না। আসলে মিক্স কালচার হয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, যার দরুন কিন্তু দেখা গেছে আজকে গত রাজনীতিবিদদের মধ্যে সেই কি প্রক্রিয়া চলে কিনা আপনাদের ভিতরে, যে একটু শুদ্ধিকরণ প্রকল্প চলুক? না, শুদ্ধিকরণ প্রক্রিয়া দেখেন এটা নিজের কাছে এবং দলও নিয়ন্ত্রিত আছে। যে যদি আপনাদের দলের পক্ষ থেকে কিরকম আছে? আমাদের আমি যদি ভালো করি তাহলে আমাকে মূল্যায়ন করবে দল, এটা তো দলের ডেমোক্রেটিক কালচারে আসে। আমি যদি খারাপ করি তাহলে তো আমার হবে না। আর আমার জনগণ আমাকে ভোট দেবে কেন, কিসের জন্য ভোট দেবে? আমি যদি সারাদিন পার্লামেন্টে বসে থাকি, কি নিয়ে বসে থাকবো? শুধু আইন নিয়ে? কি আইন? সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট? এগুলো আমার এলাকার বড় বড় রাস্তা ঘাট এগুলো যে পাস করাতে হবে, যে ফান্ড কালেকশন করতে হবে, ফান্ডে প্রভাব করতে হবে, এগুলো যে আমাকে রাস্তাঘাট দেখতে হবে না, বা জনগণের আবেদন আমাকে কালেকশন করতে হবে না? আমি তো শুধুমাত্র পার্লামেন্টে বসে কি আইন পাস করাবো? কোনটা? এই তো এলাকার বিষয়টি নিয়ে তো বেশিরভাগ আলোচনা হয়। এইগুলো তো একটু ভুল করছেন মনে হয় এখানে। না, আমি ভুল করছি না। তাহলে আপনাদের সংবিধান চেঞ্জ করতে হবে। না, সংবিধান সংসদ সদস্যদের কার্যপরিধি আপনাদের চেঞ্জ করতে হবে। না, কার্যপরিধি অনেক অনেক রাস্তাঘাট বড় বড় প্রজেক্ট তোলা হয়। অনেক এমপি সাহেব বিভিন্ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আমার এখানে একটু ধরেন একটা রাস্তা আপনি হবে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব কিরকম করলো, ভালো কিনা মন্দ করলো, খারাপ করলো, চিফ ইঞ্জিনিয়ার তার ডিপার্টমেন্টাল ওয়ার্কস আছে, ভালো কথা, কিন্তু ওটা ওনারা দেখবেন। কিন্তু এই যে রাস্তাঘাট একটা স্কুল করা বা স্কুল দেখভাল করবার জন্য অনেকগুলো সংস্থা আছে। না, সংস্থা আছে ঠিক, কিন্তু সংস্থাগুলো সাহেবের কি মানে সাংবিধানিক বা নিয়ম এরকম কোনো মানে একেবারে বাংলাদেশের এরকম কোনো আইনগতভাবে আপনি দেখতে গেলে তো আপনার ওইদিকে নাই। কিন্তু আলটিমেটলি জনগণ ভোট দেবে কেন আপনাকে? কি জন্য দেবে? আপনি জনগণের কোন কারণে জন্য দেবে? শুধুমাত্র কি আপনি মার্কা দিয়ে দিবেন আর জনগণ ভোট দেবে? তাহলে তো জনগণের কোনো আস্থাই থাকবে না, জনগণ আশাই করতে পারবে না আপনার কাছ থেকে। কাজে উনি যে কথা বলতেছেন যে পেয়ার সিস্টেমে গিয়ে আমরা আনুপাতিক হারে যাব এবং আমরা কম বেশি থাকলে একে অপরকে ছাড়া যখন পাস করাতে পারবে না, তাহলে তো কোনো কিছুই পাস হবে না। আলটিমেটলি দেখা যাবে যে অনেকগুলো সিদ্ধান্ত ঝুলে থাকবে। সেই সিদ্ধান্তগুলো সিদ্ধান্ত আসবে কিভাবে? কাজে আমার মতে একটা সরকারকে সরকার গঠন করার জন্য যতটুকু আসন দরকার সেটা পাইতে গেলেও তাকে কাজ করতে হয়। আর পিআর সিস্টেমে আপনাকে তখন আর টেনশন নাই, তখন কিন্তু কারো কোনো টেনশন থাকবে না। যে লোকটা ধরেন পিআর সিস্টেমে একটা দল পাইলো 140টা, আর 10টা যে পাইলো পার্লামেন্ট মেম্বার, সেই 10টা যে মূল্য 140টা একই মূল্য। তার মানে দেখেন ওই 10টার উপর ডিপেন্ড করতে হবে যে উনি কি বলেন। তার মানে এটা কি? এটা টোটালি একটা আইডিয়াল পলিসি হয়ে যাবে। কাজে আমি মনে করি এমপির যে দায়িত্ব, এমপির যে কর্তব্য, সেই দায়িত্ব আমি কর্তব্য সংবিধান অনুসারে যতটুকু দরকার সেটা থাকবে, ভালো কথা। উপজেলা চেয়ারম্যান তাদের কাজ করবে এবং প্রশাসনিক দপ্তর যদি ভালোভাবে কাজ করে তাহলে তো কারো তো নজর দিতে হয় না। সপ্তাহ যদি অটোমেটিক সুইচ টিপ দিলে সব লাইট যেমন জ্বলে ওঠে আর সব জায়গায় কাজ করে, তাহলে তার এমপিদের এলাকা যাওয়া দরকার নাই। হয় না বলে বিরে কিন্তু তাদেরকে হস্তক্ষেপ করতে হয়। তারা যায় বলেই হয় না, এলাকায় তারা যায় বলেই হয় না। আসলে আসলে এটা আসলে এটা যার যার কাজ সে করবেন। আমি যাবো না এলাকায়, আমি আইন প্রণয়ন করবো। উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, এলজিআরডি মিনিস্ট্রি আছে, তার লোকজন আছে, এইগুলি শেষ করবেন, তারপর আসবো না। এই একটা জিনিস একটা হলো যে আপনি যে কথা বলছিলেন যে আসলে এই যে নির্বাচন আসছে, আসলে নির্বাচন জয় পরাজয় থাকবে, এটা স্বাভাবিক, এবং ভালো মন্দ থাকবে, এবং প্রত্যেকটা নির্বাচন নিয়ে আমাদের পর্যালোচনা হচ্ছে। কোথায় আমাদের নেগেটিভ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো, বা কোন জায়গায় কী অবস্থা না ছিল, কোথায় কি, এগুলো অ্যানালাইসিস হচ্ছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আসলে ছাত্রদল এই দুইটা নির্বাচন কি বিএনপির জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে বা ফেলতে পারবে কিনা? আমি মনে করি কখনো এটা ইম্প্যাক্ট পড়বে না। তার কারণ হলো, যেমন আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, বা এমন অনেক এলাকা আছে সেখানে মনে করেন যারা আজকে এখানে জিতেছে তারা তো একক তো একটা দলের না, অনেক মিক্স হয়ে প্রত্যেকে নির্বাচন করেছে। তারাও এই দলের কিনা তা আমরা জানতাম না, এখন নির্বাচন করেছে বিধে জানতে পারছি তারা এই দলের লোক, তাই না? এবং তারাও আবার ছাত্রলীগের সাথে ছিল। এখন বলতে গেলে আমি মনে করি ছাত্রলীগকে পুনর্বাসিত করা হলো, বা ছাত্রলীগ হয়তো আবার যখন ঘুরে দাঁড়াবে। আপনাদের একজন নেতা বলেছে অবশ্যই এরকমই যে
এদেরকে ছাত্রলীগ ভোট দিয়েছে, আপনিও একমত? আমি ছাত্রলীগ ভোট দেওয়ার কথা বলছি না, কিন্তু আমি বলছি যেহেতু তারা ছাত্রলীগের নেতা। তাদেরকে আমরা শিবিরের কোনো পদে বা শিবিরের কোনো কার্যকলাপে দেখি না, কোনো প্রোগ্রামও করতে দেখি নাই তাদেরকে আমরা কখনো বাংলাদেশে। তার মানে কি তারা ছাত্র লীগে ছিল এবং তারা লীগের থেকে কাজ করেছে। এখন তারা শিবিরের টেক নিয়ে তারা যেহেতু নির্বাচিত হয়েছে, আবার যদি কোনো সময় ঘুরে দাঁড়ায়, আমি শেষ করি, ঘুরে দাঁড়ায় কখনো আওয়ামী লীগ আসতে পারে, তখন তারা সেই আওয়ামী লীগে থাকে যাবে, তারা আর ফিরে যাবে না আর শিবিরের দিকে। আসলে ছাত্রলীগের কি ক্যাম্পাসগুলোতে এইরকম ইমেজ আছে যে ছাত্রলীগের ভেতরে থাকলে পরবর্তী জনপ্রিয়তা পাওয়া যাবে? এই তো অলরেডি তো তার মানে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের প্রভাব আগের মতোই আছে। ছাত্রলীগ শিবির যেমন লুকিয়েছিল ছাত্রলীগের ভিতরে, এখন শিবির ভিতরে ছাত্রলীগ লুকিয়ে আছে। আমার প্রশ্নটা, আমার কথাটা আরেকটা জায়গায় আমি শেষ করি, যে এই নির্বাচন কেন জাতীয় নির্বাচনকে এফেক্ট করবে না? কারণ জাতীয় নির্বাচনের প্রত্যেকটা এলাকায় যদি এফেক্ট করে, যদি ওনারা জয়যুক্ত হতে পারেন, সংঘর্ষ পেতে পারেন, তাহলে তো পিআর নিয়ে কান্দেন কে? আসেন না মাঠে, আমরা ওই ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করি, সংখ্যাগরিষ্ঠতা যা পাবে সে সংখ্যা তো যাবে, আমরা ভাগাভাগি নির্বাচন করা যাওয়া দরকারটা কি? এই হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, আপনি দেখেন আমার এলাকায়, আমি জানি আমি কোনো একটা দলকে ছোট করে দেখবো না, আমি ছোট করে দেখবো না, আমি জানি সংখ্যায় কম আছে, কিন্তু কোরআন শরীফ দিয়ে ভাবি গো কোরআন শরীফটা নেন, আর মার্কাটা কিন্তু আল্লাহ ওই যে রোজা সরে দাড়িপাল্লাটা মাপবে না, ওই মার্কাটা ভোট দিবেন না, কোরআনটা হাতে দিয়ে ওয়াদা নেয়। এই যে মুনাফিকি কাজকর্ম, এটা আমি পছন্দ করি না। কোনো দলকে, ইসলামকে বিক্রি করা, ইসলামকে কোনো দলকে নিয়ে খেলা করা, এটা আমি পছন্দ করি না। কারণ আরো 50টা গ্রুপ আছে, 17টা দল আছে যারা ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে চিন্তা করে। আমিও ইসলামিক শাসন ব্যবস্থার লোক, আমি ইসলামকে মানি, আপনিও মানেন, আমরা ইসলাম নিয়েই চলি, কোরআনকে নিজে মন ধারণ করে চলি, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, বা আমাদের মক্তব মাদ্রাসায় সমস্ত কিছু আছে। তাই কারোর জন্য তো সম্পদ না, কোরআনটা কারো বাবার সম্পদ না, ইসলামটা কারো বাবার সম্পদ না, এটা সবার। কাজে কেউ যদি এটা নিয়ে ওই বিকৃত করে মানুষের মস্তিষ্ককে ওয়াশ করতে চায় এবং আবার পিয়ার নিয়ে ক্ষমতা আসে, তা সেখানে তো সে মুনাফিকি করছে। আমার প্রশ্নটা হলো ওই জায়গায়। কাজী ভাই যে কথা বলছেন, হ্যাঁ, আমরা যদি একটা সংঘর্ষ আনতে চাই, আমাদের অবশ্যই দরকার ডেমোক্রেটিক ওয়েতে। পিআর দিয়ে ঝুলন্ত অবস্থায় যে ডিপেন্ড থাকবো আরেকজনের উপরে, তাহলে দেখা যাবে যে একটা এমপির জন্য, একটা বোর্ডের জন্য দেখা যাবে আপনার একটা এমপির কাছে আপনাকে ধারে ধারে ঘুরতে হবে, ভোট দাও, আমাকে ভোট দাও, নাহলে আমি পাশ করাতে পারছি না। তার মানে কি তখন সে হয়ে যাবে ষড়যন্ত্রিক। যদি আপনি সংখ্যাগরিষ্ঠের মধ্যে আপনি একটা এমপিও শর্ট পড়ে, একটা বোর্ডও শর্ট পড়ে, তাহলে সেটা ষড়যন্ত্রিক হয়ে যাবে। একটু শুনে সে একটা বোর্ডে যেন আপনি পাশ করতে পারছেন না। ধন্যবাদ বকুল ভাই। একটু শুনে আসি রাজ্জাকি ভাই কি বলবেন? ওই একটা ভোটের জন্য যদি কোনো ভালো কাজ আটকে রাখে, যেটা দেশের জন্য ভালো, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের কালচার যেরকম একটা মানে ছোট ছোট দলগুলো খুব বেশি মানে নৈতিকতা কালচার করবে? আমি আপনাকে শুরুতে বলছি, আপনি গণতন্ত্রের সিস্টেম মানে এই না যে আপনি একটা নির্বাচন হলেই সব শেষ। 1, 2 হচ্ছে যে গণতন্ত্রে বিশ্বাসী তাকে ভাবতে হবে সংসদে একটা বিরোধী দল, শক্ত বিরোধী দল কোন প্রক্রিয়া আনা যায় সেটাও তাকেই ভাবতে হবে। কারণ আপনি গণতন্ত্রে একটা সংবিধানে সংসদে একটা শক্ত বিরোধী দল দরকার। এখন আপনারা অনেকে বলে ফেলেন যে যদি শক্ত বিরোধী দল না থাকে আমরা কি করব? ওইটা শেখ হাসিনা মতো কথা। বিরোধী দল মানে যে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে আপনাকে ভাবতে হবে রাষ্ট্রের স্বার্থে, প্লাস আপনি যে ভালো কর্ম করবেন বা আপনার চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। একটু অ্যাড করে দিই আপনাকে। আমি মনে করছি যে এই মুহূর্তে নির্বাচন দিলে আমি ব্রুড মেজরিটি নিয়ে ক্ষমতা চলে আসবো, সেই ক্লিয়ার। এখন আপনি যদি বলেন ওইটুকু গণতান্ত্রিক আমি যদি হয়ে কাউকে শক্ত বিরোধী দল করবার জন্য একটু প্র্যাকটিস করি, কিন্তু যাকে করতে চাই তিনি তো আমাকে ক্ষমতায় আসতে দিতে চান না। না, এই জন্য আপনি তো ভোট ভাগ, সিট ভাগ করবেন না। আপনি পিয়ার পদ্ধতিতে গেলে একটা শক্ত বিরোধী দল আসবে। আর ওই যে বললো একটা ভোটের জন্য আটকে থাকবে, কখন? নিশ্চয়ই সেটা রাষ্ট্র এবং জনগণের জন্য অমঙ্গলজনক যদি হয়। মঙ্গলজনক যদি হয়, বাংলাদেশে একটা এমপির ক্ষমতা নাই বা 5টা এমপিরও ক্ষমতা নেই, এটা ঠেকায় রাখবে। সেই বিতর্কে আমি যাচ্ছি না, যেটা বলে দিছি আগেই। এখন আসেন, আপনি কতগুলা কথা আনছেন এই যে ডাকসু নির্বাচন নিয়ে। ডাকসু নির্বাচনে অনেকগুলা প্রশ্ন আসছে। ডাকসু জাকসু একত্র করলে সেখানে কি বলছে? অমোছনীয় কালি ব্যবহার করছে, এই কথা আসছে। অমোছনীয় কালি মানে মোছনীয় দেওয়ার কথা ছিল, অমোছনীয়। ব্যালট বাক্স এবং ব্যালট পেপার জামাতের কোন কোম্পানি দিয়ে বানাইছে? এটা জাকসুতে বলছে। আমি দুইটা মিলাই বলছি। ইসি নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন 2 জায়গায় উঠছে। কারচুপির প্রশ্ন 2 জায়গায় উঠছে। আপনি এক জায়গায় কারচুপির কথা বলবেন, আবার শুভেচ্ছা জানাবেন, কারণটা কি? কারচুপি।
আপনার স্ট্যান্ড ছিল নির্বাচন বাতিল চাই, আমি যদি একটা নীতিবান লোক হই। জাকসুতে তো তারা বর্জনই করেছে। বর্জন করছেন 4:45, ওই গল্প বাদ। 4:45 গল্প বাদ করলে কি হবে? তার 2 দিন পর তো আবার একজন নির্বাচন কমিশনারও রিজাইন দিছেন। এগুলো কাজ হয় না। আপনার ইফেক্টিভ করলে, আপনি কি সকাল 9টায় জানছেন ঘটনা? সকাল 9টায় জানলে 4:45 কেন? কথার কথা বলছি, আপনাকে সবগুলো বুঝাইতে হবে। আবার আপনি যখন কারচুপির কথা বলতেছেনই, আমি তো আপনার দোষ দিচ্ছি না, আমি ধরে নিলাম কারচুপি হয়েছে, তাহলে আপনার স্ট্যান্ড থাকতে হবে পুনর্নির্বাচন চাই, এটার জন্য আন্দোলন হবে, অথবা আপনি মামলা করবেন। আবার আপনি শুভেচ্ছাও জানাচ্ছেন। আবার একটা জায়গায় দেখেন এসে বলতেছে, যেই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর বা 16 বছরে যুদ্ধাপরাধীদের বিচার করছে, বিচার কইরা আমরা বলি আইনগতভাবে তারা অপরাধী, দণ্ড দিছে, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু স্বচ্ছ হয়নি। আর তার প্রমাণটা কি স্বচ্ছ হয় নাই? যে এটিএম আজহারুল হক আবার খালাস পেয়েছে। পেয়েছে তো, বিচার বিভাগ থেকেই পেয়েছে। তাহলে কোনটা ভালো কোনটা খারাপ সেই আলোচনা পরে। তাহলে বিচার এক ধাপ হইছে। আবার বিচারের অস্বচ্ছতাটা জামাত বলছিল সেটা জাস্টিফাইড হইল এটিএম আজহারুল হকের মুক্তি দিয়ে। 2 নম্বর আসেন, নিবন্ধন বাতিল করছে, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধ করছে জামাতের। সেই জামাত নাকি জামাতের যে স্টুডেন্ট ফ্রন্ট শিবির, তার ভোট দিছে নাকি ছাত্রলীগ। আচ্ছা, ছাত্রলীগ যদি তাদেরকে ভোটই দিবে, আপনার রিজনই হইতো, কথাগুলো তো রিজনেবল হইতে হবে। ছাত্রলীগ যদি ভোট দেয়, তাহলে আপনি আমারে বলেন ভিপি, জিএস, এজিএস 3টা ভাইটাল পদের কথা বলি। 3টা ভাইটাল পদে ডাকসুতে বিএনপি পাইছে ভিপি 5708, জিএস 5283, এজিএস 5064। তার মানে কি ভোটগুলো তাদের দলীয় বোঝা যায়, কারণ কাছাকাছি। আর যদি শিবিরের দিকে আসেন, 14,042 ভোট ভিপি, জিএস 10,794, প্রায় 4,000 তফাৎ বা 3,000 প্লাস হওয়ার কথা না যদি তাদের সাংগঠনিক ভোট হয়। আবার এজিএস 11,772। এই পার্থক্য বইলে দেয় যে এই ভোটগুলো শিবিরের নয়। তাহলে ভোট দিল কারা? এবং শিবিরের ভোট যদি আপনি ওইভাবে ধরেন, লোকজন বলতেছি শিবিরের ভোট যদি ওইভাবে ধরেন, তাহলে বিএনপির যে ভোট আছে ছাত্র দলের তার চেয়ে অনেক কম। অর্থাৎ ছাত্র দল যেখানে 5,700 পাইছে, সেখানে শিবির বড় ধর 2,500 পাইতে পারে। এখন ভোটগুলা পাইছে কার? আপনি খুব সহজে জবাব দিয়ে দিলেন, ছাত্রলীগ। যদি ছাত্রলীগ দিয়েই থাকে, তাহলে জগন্নাথ হলে আসেন। জগন্নাথ হলে শিবিরের ভিপি পাইছে 10 ভোট, জিএস পাইছে 5 ভোট, এজিএস পাইছে 7 ভোট। আর ছাত্রদল পাইছে ভিপি 1276, এজিএস 1007। দিস ইজ এস্টাবলিশড। যে জগন্নাথ হল মনে করছে যে আমরা আমাদের যে ছাত্রলীগ আমরা সবসময় ভোট দিতাম, তাদের বিকল্প প্রতিনিধি আমরা পাইছি, তাই ভোটগুলো এইভাবে দিছে। আর ওখানে নিরীহ ছাত্র যারা, সব ভোট চলে গেছে তার কাছে। কেন? ছাত্ররা ভোটের সময় বা বিবেচনায় নিচ্ছে সিম্পল কি, এই প্রত্যেকটা দলের এই যে স্টুডেন্ট ফ্রন্ট, তাদের কিন্তু মাদার সংগঠন আছে, মাদার দল আছে। মাদার দলের অ্যাক্টিভিটিস থেকে তারা জেনে গেছে যে এদের সন্তানরা কি হবে। মাদার যখন বলে যে সাংবিধানিক সংকট হবে রাষ্ট্রপতিকে সরাইলে, ওটা তারা ধরে নিছে জুলাই চেতনার বিরোধী। এটা সে ধরে নিলে আপনি ঠেকাইতে পারবেন না। আপনি তখন চুপ থাকতে, আমি বলি আপনি তখন চুপ থাকতে পারতেন। অর্থাৎ ইসলামী ফোর্সগুলো কিন্তু এই টাইপের কথা বলে নাই। তারা হয়তো আরো খারাপ হতে পারে, কিন্তু তারা এই যে নীরব ছিল, ইট ইজ নোটেড। তারপর যখন আপনি বললেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না, জনগণের, ইট ইজ নোটেড। এটা জুলাই বিরোধী চেতনা হয়ে গেছে ছাত্রদের কাছে, আমি বলছি না গোটা দেশের কাছে। কিন্তু আপনি যদি নীরব থাকতেন, তাহলে কিন্তু আপনাকে সম্পর্কে আমি জাজমেন্ট নিতে পারতাম না। যখন একটা ওপিনিয়ন দিয়ে দেন, তখন সেটা অন্যভাবে যায়। সুতরাং ছাত্র সংগঠন যেটা জুলাই আন্দোলনের পক্ষে ছিল 100 ভাগ আমি ধরে নিলাম এই ছাত্র দল, কিন্তু তাদের মাদার সংগঠন যখন এই কথাটা বলে ফেলছে, ইট ইজ নোটেড বাই দেম। এবং অ্যাকর্ডিংলি জুলাই চেতনার পক্ষের শক্তি হিসাবে ছাত্ররা তাদেরকে বিবেচনা করছে, তাদেরকে ভোট দিছে। আর আওয়ামী লীগের ছাত্রলীগের ভোট আসে নাই, তার প্রমাণ হচ্ছে জগন্নাথ। ওখানে এনসিপির ছাত্র সংগঠন, এনসিপি কে আপনি ওইভাবে নিবে না। তারা কেন নিবে না? এনসিপি নিবে না, তার সংগঠন এরকম পোক্ত হয় নাই। সোজা হিসাব, সংগঠন তো লাগবে, তার তো উইন করতে হবে, হিসাবটা হলো ওইখানে। তারপর যদি আপনি যান, সেখানে কিন্তু স্বতন্ত্র একজনে যে লাইব্রেরি আর কি গবেষণার পাশ করছে, আবার উমামা সেই 5,000 ভোট পাইছে, সেটাও কম না, সে তার তো কোনো সংগঠনই নাই।
এরা দুইটা জিনিস চিন্তা করছে, কিছু ভোট দিছেই তাকে একান্তই, আর চিন্তা করছে ভোট যাতে বিফলে না যায়, কিন্তু সবই কিন্তু জুলাই চেতনার পক্ষে বিবেচনা করে দিছে। সুতরাং আপনাকে এগুলা বিবেচনায় নিতে হয়েছে। এবং এটা আর একটা কথা বলছেনি, রাষ্ট্রীয় লেভেলে এই নির্বাচনের কোনো ইম্প্যাক্ট নাই, এটা আমিও বিশ্বাস করি বা করতাম। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপটে কিন্তু আপনি এটাকে একেবারে ফেলে দিতে পারবেন না। কারণ আজকের যে ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচনটা হয়েছে, সেই জুলাই চেতনার যে ধারাবাহিকতা, আমি বলছি 71 লালন করলাম 53 বছর, আর এটা আমরা 53 মাস দূরের কথা 20 মাসও হয় নাই, এখনই আমরা সব ভুলে যাব। সুতরাং এবার জাতীয় পর্যায়ে আমি যে কত পরে শুনি না, ঠিক আছে পরে শুনেন, ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে পরে শুনেন, ঠিক আছে? ওইটা কি ইম্প্যাক্ট পড়বে, মানে জনাব আশরাফুদ্দিন বকুল একটা বিষয় বলবেন যে একেবারে এর আগে কিন্তু কথা এসছে যে বিএনপির জাতীয় পর্যায়ে দল হিসেবে বিএনপির যে ব্যর্থতা, বিএনপির যে দুর্নাম হয়েছে 5 আগস্টের পরে, সেটার একটা বড় ইম্প্যাক্ট পড়েছে ছাত্র সংসদগুলোতে। আসলে 5 আগস্টের পরে বিএনপির তার যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইখানে কোনো ইম্প্যাক্ট পড়ার কথা না। কারণ কোন জিনিস আছে সাময়িক সমস্যা হয়, কিন্তু দীর্ঘমেয়াদী গেলে সেটা কিন্তু সুফল আসে। বিএনপির দল হিসেবে বিএনপির ভেতরে, বিএনপির সঙ্গে বিএনপির দলীয় কোন্দল, এতে মানুষ মারা যাওয়া, অনেকগুলোকে বহিষ্কার করা, বিভিন্ন জায়গায় দখলের অভিযোগ এসছে, এই সবগুলো কি ওগুলো কোনো ইম্প্যাক্ট পড়েনি? না না, সংসদ নির্বাচনে আসলে সংসদ নির্বাচন আপনি যে কথাগুলো বলছেন এখন, আপনি যে দলীয় কোন দল, একটা বড় দলের ইন্টারনালি অনেকগুলো সমস্যা থাকবে, এটা কোনো ব্যাপার না। প্রভাব ফেলছে কিনা না, ওটা কোনো প্রভাব না। ওটা দল সংশোধন করে, দলীয় শৃঙ্খলা বাইরে গেলে বহিষ্কার করে। তা আমরা কি দেখেছি, শেখ হাসিনা কাউকে বহিষ্কার করেছিল? শেখ হাসিনাকে যারা শিল মারতে পেরেছে তাদেরকে পুরস্কৃত করেছে, বহিষ্কার করেছে, বিচার করেছে, করে নেয়। তো বিএনপি তো করছে, অ্যাটলিস্ট বিএনপি করছে বিদায় তো ধরেন বিএনপির মতো বড় সংগঠনটা আজও তেগি নেতারা তার পাশে আছে, সবাই আছে। কাজেই হাইব্রিড কেউ আসলে ওলট পালট করলে তাতে কোনো আসা যায় না, বিএনপি সেটা বহিষ্কার করবে। আর যে জিনিসগুলো আপনি এখন বলতেছেন যে দখল এটা সেটা, আমার মতে যে জিনিসগুলো ফৌজদারি অপরাধের শামিল, সেই জিনিসগুলো তো পুলিশি বিচার ব্যবস্থা আসতে পারে। যদি বিএনপি কোনো নেতাকর্মী করে থাকে, যদি কোনো হত্যা ঘটনা করে থাকে, সেটা ফৌজদারি অপরাধের শামিল, সেটা হবে। কিন্তু আজ পর্যন্ত আমরা যা দেখেছি, যতগুলো কথাই আসছে, এই বিভিন্ন জায়গায় আমরা শুনি চাঁদাবাজির কথা। তা চাঁদাবাজি তো সরকার তো ইজারা দিয়ে হাজার হাজার কোটি টাকা কামাই করতেছে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছে ইজারা দিয়ে, হাট গার্ড টেম্পো স্ট্যান্ড সব সরকার ইজারা দিচ্ছে, সরকার টেন্ডার করে, আর এটা একটা রেট করে দিচ্ছে, তারা নিচ্ছে। এখন আমার কথা হলো টেন্ডারিং জিনিসগুলোকে নিয়ে দেখা যায় সারা বাংলাদেশে কে নেবে না। এই দেশে 17 বছরে ধরেন বেকারত্ব সংখ্যা বেড়েছে, মানুষ তো চাইবই যে আমি টেন্ডার নিয়ে, আমি লোয়েস্ট হয়ে বা হাইয়েস্ট হয়ে আমি একটা কাজ দিয়ে আমি কাজ করে খাবো। এখানে খারাপ কিছু না, কিন্তু এটাকে বিকৃতভাবে মিডিয়া ট্রায়াল করে বিএনপিকে একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। আসলে আমরা সবকিছু চেক করে কিন্তু এটা সবসময় এনটি পার্টি আছে, এনটি পার্টি তো সবসময় তাই করছে, তাই না? তারা তো চাইবো যে তাদের দক্ষতা বাড়ানো, তাদের জনপ্রতি দেখানো, আমাদেরকে অন্যভাবে মোটিভেট করা বা অন্যভাবে আমাদেরকে দোষী করা। আমরা আমাদের মতো করে চালাই যাচ্ছি, আমরা প্রত্যেকটা এলাকায় আমরা নিজস্ব তত্ত্বাবধানে দেখছি, কাজে এগুলো সংশোধন হচ্ছে, ভুল হলে সংশোধন হয়, এবং আবার আমরা নিজেরা এগুলো সুন্দরভাবে পরিচালনা করি। এটা চলতে থাকবে চলমান প্রক্রিয়া। এবং একসময় যখন আপনার নির্বাচন আসবে, জনগণ তো ভোট দেবে, আমরা ভালো কাজ পাইলে হলে ভোট দেবে, তাই না? জনগণের ইম্প্যাক্ট আর ইউনিভার্সিটির ইম্প্যাক্ট এক নয়। একেবারে শেষ মিনিটে ডক্টর মানে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, শেষ মিনিট, হ্যাঁ, যদি শেষ মিনিটে তাহলে একটা কথা বলি। যেমন উনি বলছেন, আমি কিন্তু আপনি চাঁদাবাজি কথাটা আপনি বললেন তাকে, এবং উনি রিপ্লাই দিল। সেই রিপ্লাই থেকে আমি বলছি, আপনারা নানানজনকে বহিষ্কার করছেন, এ পর্যন্ত কয়েক হাজার বহিষ্কার করছেন। এই বহিষ্কার প্রমাণ করে প্রাথমিকভাবে তাদের অপমান, মানে তাদের নানান অন্তর্দ্বন্দ্ব বলেন, চাঁদাবাজি বলেন, সেটাও দল অ্যাপ্রুভ করে না। সুতরাং এই বহিষ্কার প্রাথমিকভাবে যদি এর ভিতরে 10 জনও থাকে, 2000-এর ভিতরে 10 জন যদি থাকে, তো সাম এক্সটেন্ট ইট ইজ এডমিটেড যে তারা করছে, তাই বহিষ্কার করছি। বহিষ্কার না করলে ভালো হইতো আমার বিবেচনায়, কারণ অত বড় দল, বিএনপির সিদ্ধান্ত ভালো, হ্যাঁ, বাট এটা যেটা ইমপ্লাইজ কি বলে, অর্থটা কি দাঁড়ায়। আরেকটা বলছেন উনি, কোনো কিছুতেই প্রভাব পড়ে না এই বড় দলের নানান ঘটনায়, যে অন্তর্দ্বন্দ্ব বলেন, এই প্রভাব পড়ে না। কিন্তু জাকসুর দিকে তাকান, এটা কি প্রভাব পড়ে নাই? কোন ফর্মে পড়ছে তা আমি জানি না, প্রভাব তো পড়ছে। অত বড় দলের ডাকসুতে ব্যর্থ হয় কিভাবে? অত বড় দল জাকসুতে ব্যর্থ হয় কিভাবে? আমি কিন্তু বিএনপির স্বার্থে বলতেছি, ভালোর জন্য বলছি, রেকটিফাই ইয়োর সেলফ। শুধু আর্গুমেন্ট করে ধামাচাপা দিয়ে লাভ নাই।
এই যে গ্যাপ হয়েছে, যে রিলাই করতে পারতেছে না, সেই বিপ্লবী চেতনার পক্ষে আসতে হবে। আমি বলতেছি নেক্সট নির্বাচনে বিরাট ইম্প্যাক্ট হবে বিপ্লবী চেতনা, এই যে জুলাইয়ের চেতনা ধারণ করতেই হবে, এবং তা না হলে এটার ব্যাড ইম্প্যাক্ট পড়বেই। আর বিএনপি তো বিপ্লবী চেতনা ধারণ করছে বিধেই তো আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পেরেছে, এবং তার দলের 450 লোক মারা গেছে কেন? শহীদ হলো কি জন্য? বিপ্লবী বলেই, চেতনা ছিল বলে, রাজপথে ছিল বলে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ধন্যবাদ অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকী। দর্শক